কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা এবং পুরনো পেনশন নীতি চালুর দাবিতে আগামী সমন্বয় সমিতি এইচবি রোড একে মিছিলের ডাক দিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়। পাশাপাশি দিন তিনি আরো বলেন, আগামী 10 ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছিলেন তারা, কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ এই সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল তা তুলে ধরেন। দাবিগুলি হলো রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে 50 থেকে 50% কর বন্টন করা, এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অধিক অর্থ প্রদান করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, তাছাড়া সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কিল প্রদান করা, নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান দূর করা এবং শূন্যপদ পূরণ করতে হবে সহ আরো অন্যান্য দাবি। তো যাই হোক, আপনারা শুনছিলেন যে আজকে আমাদের প্রেস মিটের বক্তব্য মূলত 16 ফিনান্স কমিশন রাজ্যে আসার পর আমাদের একটা আশা ছিল যে আমরা অন্যান্য সময়ের মতো আমরা আমাদের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের জনসাধারণের দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে আমরা দিতে পারবো। কেননা এর আগে যতগুলি কমিশন এসছে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে রাখতে পেরেছি এবং এবারও আমরা যখন জানলাম, আমরা 24শে জানুয়ারি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই, এটা আমাদের অধিকার। আমরা 29শে জানুয়ারি জানতে পারলাম যে রাজ্য প্রশাসনের থেকে যে শিডিউল তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের কোনো নেই, শিক্ষক কর্মচারী সংগঠন বা অন্যান্য সংগঠনের কোনো কথা বলার সুযোগ নেই। তৎক্ষণাৎ আমরা চিফ সেক্রেটারির কাছে আমরা আবেদন করি যে আমাদের বক্তব্য আমরা জানাতে চাই ফিনান্স কমিশনের কাছে, এবং আমরা যে মেমোরেন্ডাম রেডি করেছি সেই মেমোরেন্ডাম আমরা পাঠিয়ে দিই চিফ সেক্রেটারির কাছে। অন্যান্য সময় যেটা হয়, এরকম ফিনান্স কমিশন আসলে পরে একটা মেমো ইস্যু করে যে যারা যারা কথা বলতে চায় তাদের সঙ্গে দেখা করবার একটা সুযোগ থাকে। এবারই একটা ব্যতিক্রম আমরা দেখলাম। তো আমরা 13 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি, 14 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি। 15 ফিনান্স কমিশনের সময় সেখানে কোভিড পিরিয়ড ছিল, সেটা পরিস্থিতি অন্যরকম ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা যে দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে রেখেছি, আমাদের যা বক্তব্য সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনসাধারণ তথা রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে আমরা জানাতে চাইছি। আমাদের রাজ্যটা এটা তো নতুন করে আর বলবার অপেক্ষা নেই, আমাদের রাজ্যের যে অবস্থা আর আমাদের সংগঠন যেটা, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বৃহৎ সংগঠন, সেই সংগঠনের 11টি সংগঠন তার যৌথ মঞ্চ হচ্ছে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড। এবং আমরা যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার সৃষ্টি লগ্ন থেকেই আমরা আমাদের সংগঠন 1960-এর দশক থেকে এটার সাথে আমরা জাতীয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি আমাদের রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা প্রাচীন এবং সরকার স্বীকৃত সংগঠন হিসাবে আমাদের যে সুযোগ, আমাদের যে অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং এর জন্য আমাদের ভেতরে শিক্ষক কর্মচারীদের মধ্যেও সাংঘাতিকভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি। আমাদের রাজ্যের অবস্থা তো আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ভৌগোলিক কারণে আমাদের একটা পিছিয়ে পড়া, আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিছুটা আমরা উন্নত করেছি। প্রথমে মিটার গেজ, তারপর ব্রড গেজ ইত্যাদি হয়েছে। রাজ্যের যে বেশিরভাগ জনসাধারণ তার মূল জীবিকা হচ্ছে কৃষি। তো এই জায়গার মধ্যে আমরা ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার 75 বছর পরও এখনও কোনো কিন্তু যে রাজ্যের যে কর বাড়ানোর যে প্রচেষ্টা, যে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প, সেসব কিছুই কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে রাজ্যের নিজস্ব ট্যাক্স বাড়ানোর যে মূল উপায় সেটা হচ্ছে যে রাজ্যে আমাদের দ্রুত শিল্পায়নের দিকে অগ্রসর হওয়া, না হলে আমাদের নিজস্ব কোনো করের ব্যবস্থা নেই। অর্থ কমিশনের তো দায়িত্বই হচ্ছে যে আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যগুলির কী সম্পদ আছে সেগুলো করে নিয়ে সেখানে আপনার সুন্দরভাবে বন্টন করা। সেই ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হলাম। তো আমাদের প্রস্তাবগুলির মধ্যে ছিল যে আমরা দেখছি যে রাজ্য প্রশাসন প্রথমত হচ্ছে 1 নম্বর হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা।
রাজ্য প্রশাসনে আমরা দেখছি যে নিয়মিত কর্মচারীর সংখ্যা আপনার কমে আসছে। পরিসংখ্যান অনুযায়ী আমরা আমাদের মেমোরেন্ডামে তুলে ধরেছি 2017-18 সালে যেটা ছিল 1,56,000 সামথিং, সেটা আপনার 2023-24-এ 1,02,000, মানে বিশাল সংখ্যায় নিয়মিত কর্মচারীর সংখ্যা কমে এসছে। এবং অনিয়মিত বিভিন্ন দপ্তরে ভালো সংখ্যায় তারা কিন্তু রয়েছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে অনিয়মিত কর্মচারীরা কিন্তু নিয়মিত কর্মচারীদের মতোই সেখানে কাজ করছেন, তাদের শ্রম, তাদের কাজের সময়, তাদের কাজের ধরন একই দিচ্ছেন। এখন কিন্তু তারা বেতন ভাতা যেটা পাচ্ছেন চুক্তিভিত্তিক বা ফিক্সড পে বা এই হিসাবে যেটা বেতন ভাতা পাচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত নগণ্য, তাদের জীবনযাত্রা নির্বাহ করতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের পূর্বতন যে রাজ্য সরকার ছিলেন, ব্রাহ্মণ সরকার, তারা একটা নিয়ম করেছিলেন এবং একাধিক অর্ডার, প্রায় 6টা অর্ডার ছিল যে 10 বছর পর চাকরি নিয়মিত হবার। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 2018 সালের অগাস্ট মাসে সেই আদেশটা সেখানে বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই তারা সেখানে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থার যে গাইডলাইন, সেটা অনুযায়ী সমকাজে সমবেতনটা এটা পরিপন্থী দিকে রাজ্য সরকার চলছে। সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অর্থ কমিশনের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের রাজ্য সরকারকে যাতে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য অর্থ প্রদান করা হয়। আমাদের 2 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানে এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়মিত স্কেল প্রদান। এক্ষেত্রেও বলা যায় যে তাদের সার্ভিসটা আমাদের রাজ্যের শিক্ষায় উন্নতি করবার জন্য খুবই